এখন প্রশ্ন হচ্ছে যদি সালমান শাহ আত্মহত্যাই করে থাকে তাহলে কেন করবে? কেন করবে? প্রশ্ন হলো রাইট। হ্যাঁ, একটা মানুষ তখনই আত্মহত্যা করে হ্যাঁ, যখন সে দেখে যে তার বাঁচার আর কোনো সুযোগ নেই। সুযোগ নাই। ক্ষেত্রে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এখানে অবশ্যই সামিরা তার মৃত্যুর জন্য রেসপন্সিবল, মানে দায়ী। দায়ী। আমি সালমানকে মৃত্যুর জন্য তার যথেষ্ট মানে সে কি বলে এটাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিতে সে যথেষ্ট পরিবেশ তৈরি করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইকরামউদ্দিন। আজকে নতুন একটা ভিডিও, যে ভিডিওটা আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কী নিয়ে আলোচনা করব। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমি আশা রাখবো আপনারা সারা ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আলোচনাটা কেমন হলো। আজকের বিষয়টা হচ্ছে, আমরা ভালো রকম জানি সারা বিশ্বের এবং যথা বাংলাদেশের একজন অমর মহানায়ক ছিলেন সালমান শাহ। সালমান শাহর ভক্ত সারা বিশ্ব জুড়ে বাঙালি যে যেখানে আছেন সেখানেই কিন্তু সালমান শাহর ভক্ত আছেন। সেই হিসাবে আমরা সালমান শাহর বলতে গেলে একজন অন্ধভক্ত আমি যাহা লন্ডনের মাটিতে আসার পর দেখলাম, আমার ভাই জুনায়েদ আন্দ্রি, সে একজন সঙ্গীত শিল্পী। সে ইদানিং সালমান শাহের একটা কভার সং করেছে, খুবই সুন্দর এবং ভালো। আপনাদেরকে হয়তো আমি গানের রিলিক বা কথাটা আমি জানাচ্ছি না, যখন রিলিজ হবে গানটা অবশ্যই আপনারা দেখবেন সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু সে গানটা করেছে এবং আমার জানা মতে ইংল্যান্ডের মাটিতে ফার্স্ট কোনো শিল্পী সালমান শাহর কভার সং করেছে। আমরা যাচ্ছি জুনায়েদের কাছে। জুনায়েদ, আশা করছি ভালো আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। প্রথমে কথা থাকবে আমার, যে সালমান শাহ আরও বাংলাদেশের ভিতরে অনেক নায়ক আছেন, অনেক ইন্ডাস্ট্রির ভিতরে অনেক আপনার শিল্পীরাও আছেন, কিন্তু নায়করা গান করেন, শুটিং করেন, অভিনয় করেন এবং শিল্পীরা তারা ভোকাল দেয়। আমার কথা হচ্ছে যে সালমান শাহর অভিনীত গানটা বেছে নেওয়ার কারণটা কি? সালমান শাহের সময় হ্যাঁ, খালে জি, বাংলা সিনেমায় যে কিছু গান হয়েছে, হ্যাঁ, সেই গানগুলো বলতে গেলে আমাদের সময়ের গান। একদম। আমরা শৈশবে এই গানগুলোর সাথে ওতপ্রোতভাবে পরিচিত হয়েই বড় হওয়া এবং সালমান শাহের ফিল্ম দেখেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো সেই থেকে এই গানগুলো হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আচ্ছা, এবং তখনকার সময়ে আপনি দেখবেন যে বাংলা চলচ্চিত্রে তখন খুব গুণী গীতিকারও ছিলেন, সুরকারেরাও ছিলেন এবং কণ্ঠশিল্পীরাও ছিলেন। হ্যাঁ হ্যাঁ, নাম বললে তো অনেকেরই বলা যায়। অনেকেই বলা যায়। তো ওই সময় এক ঝাঁক গুণী মানুষের সম্মিলনে এই গানগুলো তৈরি হয়েছে। তো যার ফলে আমার কাছে মনে হলো যে তার যে সময়কার, যে তার অল্প কয়টা সিনেমার মধ্যে যে গানগুলো করা হয়েছে, এটা আমি মনে করি যে বাংলা সিনেমায় রোমান্টিক গান বলতে তার ছবিগুলোর গানগুলো আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে উপস্থাপনা হয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে এবং প্রত্যেকটা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং যারা দর্শক আছেন এবং ইয়াং জেনারেশন আছেন, তাদের কাছে মানে আনাচে কানাচে বাজারে হাটে বাজারে গেলেই কিন্তু এই গানগুলি আমরা শোনা যেত। তখনকার দিনে তো এই টেপ রেকর্ডার ছিল। হ্যাঁ, তো তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে সেই জায়গা থেকে একটা ফিলিংস আসাটা? আমার সেই ছোটকাল থেকেই এই গানগুলোর প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। আচ্ছা, আর সেই দুর্বলতা থেকেই এই গানটাকে পছন্দ করা এবং এই গানটার মানে সত্যি কথা বলতে আমার কাছে এই গানটা অনেক ভালো লাগে বলতে, আমি যদি একটু সামনের দিকে যাই, এটা কি তোমার জীবনের সাথে কোনো মিল না এমনি এমন কোনো কিছু না? ওই রকম কিছু নয়। দেখেন, একটা জিনিস বলি, প্রতিটা শিল্পী তার একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করে। প্রত্যেকটা শিল্পী, আপনি নিজেও একজন শিল্পী, তো প্রত্যেকটা শিল্পীর একটা ফ্যান্টাসি জগৎ থাকে, সেখানে কিছু চরিত্র সাথে সে বসবাস করে এবং সে যখন সেই চরিত্র থেকেই কিন্তু একটা শিল্পীর উৎপত্তি হয়। সেটাকে যদি বাস্তবের সাথে যদি কেউ নিয়ে এসে ক্যালকুলেশন করা শুরু করে, তখন হয়তো অনেক ক্ষেত্রে এটা মিলবে না। তো এই গানটার সাথে ভালো লাগার বিষয়টা ওই যে ফ্যান্টাসির জগৎ থেকেই ওই চরিত্রের সাথেই, এবং এই গানটা একটা রোমান্টিকতা
যেমনি ভাবে রোমান্টিকতা আছে তেমনি ভাবে একটা বিরহ বিচ্ছেদ সবকিছু আছে সেই জায়গা থেকে গানটা আসলে রোমান্টিক, হ্যাঁ রোমান্টিক, বাট এটা এই গানটাকে স্যাড রোমান্টিক বলতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এটা বিরহই বলতে পারেন, বিরহের মধ্যে যে রোমান্টিকতা যেটা, রাইট, এই গানটার মধ্যে সেই জিনিসটা আপনি খুঁজে পাবেন। ওকে দর্শক মণ্ডলী, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে গানটা কেমন। সালমান শাহ আমাদের জানা মতে প্রায় 27টা ছবি করেছে। 27টা ফিল্মের মধ্যে কিন্তু প্রত্যেকটা গান, প্রত্যেকটা ফিল্ম ওনার মানে হিট ছিল। কিন্তু কোন গান সেই আমরা কথাটা বলছি না, আপনারা যখন রিলিজ হবে আপনারা অবশ্যই দেখবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে সালমান শাহ সারা বিশ্বের একজন মহানায়ক এবং বাংলাদেশের একজন অমর নায়ক। তার কখনো কি সরাসরি দেখা হয়েছে? না, আমার সাথে সরাসরি দেখা হয়নি, কারণ উনি যখন ওনার কেরিয়ার যখন শুরু হয় তখন তো আমরা অনেক ছোট, এবং উনি যখন মারা যান তখনও আমরা অনেক ছোট। আচ্ছা, হ্যাঁ, তো উনি মারা যাওয়ার পরেই কিন্তু ওনার ছবিগুলো আমরা, এটা আমার ভাগ্য হয়েছে, এটা আমার ভাগ্য হয়েছে। আমি জানি না সালমান শাহ পরিবারের কেউ যদি এই ভিডিওটা দেখেন, এটা হচ্ছে 94 সালে মৌলভীবাজার কুসুমবাগ। ওনার মা নীলা চৌধুরী একটা এরশাদ সাহেবের একটা জনসভা ছিল, ওখানে উনি গিয়েছিলেন। যাওয়ার পর সালমান শাহ গিয়েছিলেন। তারপর মানে একটু দূরবর্তী থেকে বিল্ডিংয়ের একটা ছাদের উপর থেকে দেখেছিলাম এত সুন্দর একজন মানুষ, মানে বোঝাই যাচ্ছিল যে তিনি একমাত্র নায়কের একজন উপযুক্ত মানুষ। তখন একটা উপলব্ধি করেছিলাম, যদিও ছোট ছিলাম, আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম, ওইখানে কুসুমবাগ থাকতাম। মানে ওই সময় বুঝেছিলাম যে উনি ওনার জন্যই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি এত সুন্দর, এত মানে বডি ফিটিং, এত একজন হ্যান্ডসাম মানুষ। ওকে, যাই হোক, যেহেতু দেখো নাই, মানে না দেখা থেকেই সালমান শাহর প্রতি এত সরাসরি তো দেখার সুযোগ হয়নি। ফিল্মে তো আর ওনার ফিল্ম যেহেতু দেখেছি, ওনার সম্পর্কে জেনেছি, সেই থেকেই ভালো লাগাটা, ওনার ফিল্ম দেখা যখন থেকে শুরু করেছি তখন থেকেই ওনার প্রতি যে ভালো লাগাটা, ভক্ত হওয়া, এটা শুরু হয়েছে। হ্যাঁ, সো আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বাংলা সিনেমায় এরকম একজন ক্ষণজন্মা নায়ক, এটা আমরা উনি অল্প দিনে এসে এবং উনার যে কেরিয়ার ছিল, কেরিয়ারের পর থেকে এখনো পর্যন্ত আমাদের সিলেট থেকে আর উনার মতনই কিন্তু কেউ আসে না। এটা খুবই দুঃখজনক হলেও সত্য যে সালমান শাহর পরে আমাদের সিলেট অঞ্চল থেকে বাংলা চলচ্চিত্রে আর তেমন কেউ ওইরকম আসেনি। আচ্ছা, আসবে বলে কোনো ধারণা আছে বা মনে হয় কি এরকম? বলে হতেও পারে, আসতে পারে, কিন্তু সালমান শাহ হবে না। সালমান শাহ তো হবে না, কেউ তো পৃথিবীতে তো আর কেউ জায়গা কেউ নিতে পারে না। এখন আমরা দেখেছি যে সালমান শাহকে অনেক চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেকজনই সালমান শাহকে অনুসরণ করছেন। এটা অবশ্যই আমরা মানে প্রাউড ফিল করি। আপনার দৃষ্টিতে এটা কিরকম মনে হয়? সালমান শাহকে যদি আপনি শুধুমাত্র সিলেটের একজন ছেলে হিসেবে বা সিলেটের মানুষ হিসেবে যদি আমরা আলাদা করে দিই, তাহলে আমি বলবো যে তার সঠিক মূল্যায়নটা করা হয় না। সালমান শাহ একজন বাংলাদেশের একজন কিংবদন্তি, একজন ফিল্ম অ্যাক্টর যাকে বলে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে কয়জন অ্যাক্টর আছেন তাদের মধ্যে সেও রোমান্টিক ধাঁচের। আমি একটা জিনিস এখানে বলি, যখন বাংলা সিনেমায় যখন একটা পুরানো ধাঁচ যখন ছিল, তখন হঠাৎ করে সালমান শাহ কিন্তু এসে নতুন একটা ধাঁচ তৈরি করেছে। উনি হঠাৎ করে এসে একটা রোমান্টিক ধাঁচ, যার কারণে কিন্তু অধিকাংশ মানুষ, সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ সালমান শাহের প্রতি, তার অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়ে উঠলো। কেন? কারণ উনি নতুনত্ব নিয়ে আসছিলেন। এটা আমরা জানি যে ওনার একটা কমন জিনিস, উনি পোশাক আশাকের ক্ষেত্রে যথেষ্ট সচেতন ছিলেন এবং যথেষ্ট ফরওয়ার্ড ছিলেন, এবং উনি দেখতে খুব সুদর্শন মানুষও ছিলেন, এই যেটা আপনি বলেছেন পূর্বে। তো উনি ওনার সময়কালে যে কটা ছবি হয়েছে, সেই কটা ছবি যদিও অনেকটা কপি, ইন্ডিয়ান ফিল্মের কপি, তারপরেও যেমন কিয়ামত থেকে কিয়ামত ওনার প্রথম ছবি, এটাও ছিল কপি, কিন্তু মানে মানুষ মানে কপিটাই মানে বুঝতেই পারি নাই যে এটা আসলে কপি। না, মানুষ তখন উনাকে নিয়েছিল কেন? ওই যে বললাম যে উনি পুরানো ধাঁচকে ভেঙে। আচ্ছা, সরি, আমি কপির কথা যে বললাম, কপিটা আমি এটা মনে করি না, কারণ মানে তারা করেছে ইন্ডিয়ান ভাষায়, এটা ট্রান্সলেট, কিন্তু মানুষ, আমরাও মাঝে মধ্যে বলে ফেলি মানুষের কথায় যেটা কপি একটা ফিল্ম বা কপি একটা, না, কপি বলা যাবে না, ওইটা বাংলা ভার্সনটা, একদম বাংলা ভার্সন।
তো সেই জায়গা থেকে আমি বলবো যে সালমান শাহ শুধু সিলেটের নয়, একদম সালমান শাহ পুরো বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং একজন লিজেন্ডারি অ্যাক্টর, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যারা বাঙালি আছে, রাইট, বিশেষ করে বাংলাদেশি যারা আমাদের সময়কার বা উনার সময়ের যে দর্শকগুলো, আমার মনে হয় যে সবাই ওনাকে লাইক করে এবং সবাই ওনাকে খুব ওনার অভিনয় এবং ওনার যে স্টাইল সবকিছু তার চলে যাওয়াটা এখন বর্তমানে আমি জানি না তুমি জানো কিনা 26 বছর রানিং বা 26 বছর 27 বছর এরকম রানিং হবে। এখনো আমরা যতটুকু দেখি যে তার ভক্ত শুভাকাঙ্ক্ষী যখন তার মানে মানে মৃত্যু দিবসটা আসে, সারা বাংলাদেশ থেকে মানে ছোট ছোট ছেলেরা তার প্রতি আকৃষ্ট এবং তার মানে ফিল্মের প্রতি মানুষের এত স্নেহ ভালোবাসা, এটা আমরা দেখি। তার ফিল্মটা যদি আমি বলি 27টা ছবির মধ্যে কি সবগুলো দেখা হয়েছে? আমার হ্যাঁ প্রায় সবগুলোই দেখেছি, ছোটকাল থেকেই দেখছি। ওকে, তার ভেতরে কোন ছবি সবচাইতে মানে বেস্ট মনে হয়েছে? এটা যদি আমার সালমান শাহর ছবি যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, যে ছবিটা আমি খুব বেশি দেখেছি, সেটা হচ্ছে যে সত্যের মৃত্যু নেই ছবিটা। আচ্ছা, সত্যের মৃত্যু নিয়ে তার যে প্রাণবন্ত অভিনয় এবং তার যে উপস্থাপনা, যেটা সেটা আমার খুবই ভালো লাগতো। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার যে প্রাণবন্ত যে অভিনয় এবং উপস্থাপনা, হ্যাঁ অ্যাক্টিংটা ভালো লেগেছে অনেক, ভালো লেগেছে। তো এই ছবিটা আমার কাছে মনে হয় যে এটা ব্যবসা সফল ছবিও ছিল ওনার এই ছবিটা অনেক ব্যবসা সফল হয়েছে। হ্যাঁ, আমার খুব সম্ভবত এটা উনি মারা যাওয়ার পরেই বোধহয় এটা রিলিজ করা হয়েছিল। আই ডোন্ট নো, হ্যাঁ, মারা যাওয়ার পরেই আমার কাছে মনে হয় যে এটা সম্ভবত সত্যের, হ্যাঁ রাইট, মারা যাওয়ার পরেই কিন্তু এটা রিলিজ হয়, আমার মনে আসছে এখন। আমি দেখেছিলাম তখনকার বাংলা বাজার পত্রিকা, ওই সময় বাংলা বাজার পত্রিকা খুব নামি দামি একটা পত্রিকা ছিল। এখন যেভাবে যুগান্তর, তারপর প্রথম আলো, এভাবে কিন্তু বাংলা বাজার পত্রিকাটা খুব একটা নামি দামি পত্রিকা ছিল। ওই সময় হেডলাইনের ভেতরে লেখা ছিল যে আপনার সত্যের মৃত্যু নাই, শুভ মুক্তি, এটা আমার মনে আছে। এবং আমার একটা গানের ভেতর আছে সত্যের মৃত্যু নাই, ওই যে আজও সালমান বক্তরায় কাদিয়া বুক পাশা, আমি তাকে নিয়ে 4টা গান করেছি। যখন 2000 মানে 21 বছর যখন তার মৃত্যুটা হয়, আমরা জানি যে 21 বছর, তখনই রুবি সুলতানা নামের যে ওনার আত্মীয় না কে ছিল, উনি যখন একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, তখনই কিন্তু আমি এই গানগুলো লিখেছিলাম। আচ্ছা, আমরা যদি এখন প্রশ্ন করি যে গান সম্পর্কে, যেহেতু গানটা করা হয়েছে, আমার যতটুকু জানা যে ইংল্যান্ডের মাটিতে আর কোনো শিল্পী সালমান শাহর কোনো কভার সং করে নাই, যেটা বলছিলাও তুমি আমাকে। এই গানটার প্রস্তুতি নিয়ে যদি আমার দর্শককে একটু বলো। হয়তো করেছে, আমি জানি না। আচ্ছা, আমিও জানি না। যাই হোক, তো এই গানটা এখন এডিটিং প্যানেলে আছে। আচ্ছা, আমরা গানের প্রথম দিকের দৃশ্যগুলো শুট করেছি গত সপ্তাহে, যেটা আপনি ইন্টারভিউ নিয়েছিলেন, দেখেছেন, ছিলেন ওখানে। তো এখন আমরা আগামী 12 তারিখে আমরা শুট করব। আচ্ছা, রেস্ট অফ দ্য সিকোয়েন্সগুলো আগামী 12 তারিখে আমরা শুট করব। আমাদের একজন মডেল আমরা হায়ার করেছি। আচ্ছা, উনি এখানে পার্টিসিপেট করবেন এই গানে। আচ্ছা আচ্ছা, এবং এই গানের মধ্যে একটা সুন্দর একটা দৃশ্য আছে এবং স্টোরি আছে। সুন্দর দৃশ্যগুলো দিয়েই করা, এবং একটা স্যাড একটা রোমান্টিক স্টোরি আছে গানের মধ্যে। আশা করি দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করবেন এবং ভালো একটা মানে কিছু পাবেন সেখানে। আমি যতটুকু মনে করছি বা মনে করব, আমি শুটিং স্পটে গিয়েছিলাম, এর একটা ভিডিও কিন্তু আপনারা আমার সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছে। তো সেই জায়গা থেকে বলতে পারি অবশ্যই ভালো কিছু আসছে, আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের মন্তব্য মতামত সেখানে আপনারা প্রকাশ করবেন। আচ্ছা, গানটা প্রস্তুতি এবং শুটিং কয়দিন যাবত এটা চলবে? আমাদের শুটিংটা একদিন আমরা করেছি। আচ্ছা, আমাদের প্রথম স্থায়ী অন্তরা, যেটা অন্তরার সিকোয়েন্সগুলো করা হয়েছে। আচ্ছা, এখন বাকি অন্তরাগুলো করা হবে। গানটা অবশ্যই দুইটা অন্তরা, হ্যাঁ, দুইটা অন্তরার গান। বাকি সিকোয়েন্সগুলো আমার মনে হয় যে আমরা একদিনেই শেষ করতে পারবো। আর মানে আরো একদিন লাগবে শুটিং এ,
রেস্ট অফ দ্য থিংস হয় এডিটিং এর জন্য আর কি, ওকে, যতটুকু। যেহেতু আমি লন্ডনে আছি, তোমার পাশেই আছি, আমি যতটুকু মনে আমি একটা কথা বলেছিলাম আগের ভিডিওতে যে একজন শিল্পী আরেকজন শিল্পীর পাশে থাকা খুবই একটা গুরুত্বপূর্ণ। অবশ্যই। যদি কোনো একটা শিল্পী আরেকটা শিল্পীকে অবহেলা করে, সে কখনো, আমি মনে করি না যে তার গন্তব্যস্থানে যাইতে পারবে। আমার কাছে একটা আছে, আমি তাকে দিব, তার কাছে একটা আছে, সেটাই আমি আনবো। এই মনোভাবটা তোমার মধ্যে আছে কিনা যদি দর্শককে বলতে। অবশ্যই, শিল্পীরা যদি শিল্পীর পাশে না দাঁড়ায় আচ্ছা, তাহলে দাঁড়াবে কি? অবশ্যই। দর্শকরা তো শিল্পীর গান শুনবে, খুশি শিল্পীর অ্যাক্টিং দেখবে, হ্যাঁ, শিল্পীর যে সৃষ্টি সেটা দর্শকরা দেখবে, একদম। দর্শকরা বিচার করবে। ওকে, আমরা যেহেতু তুমি মানে আধুনিক গান করছো এবং কভার সং আমার মনে হয় না মানে আর করা হয়েছে। আমি আর করি নাই, আমার কিছু মৌলিক গান আছে যেগুলো আচ্ছা। কম্পোজ করা আছে, এগুলো আমি একটা পরে আমি রিলিজ করব মিউজিক ভিডিও। আচ্ছা, বুঝছি। আপাতত আমি কভার সংটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি একদম। বাংলাদেশে। আমরা দর্শক সহ আমরা যারা আছি সবাই আমরা জুনেদের পাশে থাকবো। তার কণ্ঠটা অতি চমৎকার। আমি যদি এখানে আপনাদেরকে একটু শেয়ার করি, আমি যাহা সত্যি বলছি, আমি দ্বিতীয় এন্ড্রু কিশোরের কণ্ঠ তার মধ্যে আমি দেখতে পাই। এটা মানে সত্য কথা বলতে গেলে এই গানটা যখন আমি শুনি, আমার কাছে মনে হয়েছে কিছু কিছু কাজ তার ভয়েজের মধ্যে আছে, টোটালি এন্ড্রু কিশোরের মতোই। আপনারা যদি একবার শুনেন, প্রথম অবস্থায় শুনলে বুঝবেন হয়তো এন্ড্রু কিশোর। আমি একটা ঘটনা যদি এখান থেকে বলি, আমার উস্তাদ বাউল সিরাজউদ্দিন সাহেব, আমি গিয়েছিলাম সম্ভবত জাফলং একটা অনুষ্ঠানে। সেখানকার একজন গীতিকার, আমার অবশ্য নামটা মনে নাই, আমি সৈয়দ দুলাল সাহেবের একটা গান করেছিলাম, জানতাম না যে প্রেমের জ্বালা বন্ধু হয়তা জানাইছে। উনি বাড়িতে ছিলেন, বাড়ি থেকে রাত্র 2:30টার সময় মানে স্টেজে গেলেন। যাওয়ার পরে ওনাকে যখন মাইক্রোফোনটা দেওয়া হলো, তখন উনি বলছে যে আমি তো সিরাজউদ্দিন সাহেবের গান শোনার জন্য আসছি, আমি যদি ওনাকে দেন তাহলে আমি 2টা গান করতে পারি। তখন যারা সঞ্চালনা করতো তারা বললো যে আসলে সিরাজউদ্দিন সাহেব আসেন নাই, আমরা ওনাকে দাওয়াত করি না, ওনার ছাত্রকে আমরা দাওয়াত করেছি। হয়তো তিনি তখন মাইক্রোফোনটা হাতে নিয়ে এত মানে আবেগ আপ্লুত হয়েছিলেন যে আমার মধ্যে দেখেছিলেন যে আমার মানে উস্তাদ হয়তো বেঁচে থাকবেন বা ওনার গানগুলি আমি এভাবে প্রচার করতে পারবো। ঠিক এমনিভাবে দর্শক মণ্ডলী, আমি যতটুকু মনে করছি হয়তো এন্ড্রু কিশোর হওয়াটা জুনেদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তার বয়েজের যে মেলোডি কাজ, এটা আমার কাছে মনে হচ্ছে যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ সে আগামীতে আরো ভালো কিছু আমাদেরকে উপহার দিবে। আমি যদি আরেকটা প্রশ্ন সামনের দিকে যাই, আমরা একটা দিন গল্প করেছিলাম, গল্পর ছলে বলেছিলে যে তুমি সালমান শাহকে একদিন স্বপ্নে দেখেছো, একদিন না 2 দিন, যদি এই বিষয়টা আমাদেরকে একটু বলো। আসলে হয়তো এটা কাল্পনিক হতে পারে, কিন্তু আমি দেখলাম যে আচ্ছা, কয়েকদিন দেখেছি, আমি প্রায় আচ্ছা। সময় দেখি। তো 2 দিন আমি দেখলাম, আমার কাছে খুব মনে হলো যে এটা খুব বাস্তব। কিছু কিছু স্বপ্ন আছে না যে দেখার পরে মনে হয় যেন এটা খুব রিয়াল ছিল, একদম এরকম। তো আমি দেখলাম একদিন তার বাবা এসে আমাকে বলছে যে আমার ছেলেটা পানিতে ডুবে যাচ্ছে, তুমি তাকে তুলে নিয়ে আসো। তো আমি কি করলাম যে একটা নদীর ভিতরে সে ডুবে যাচ্ছে, তো আমি তাকে তুললাম, আচ্ছা, এবং সুস্থভাবেই তুললাম। আচ্ছা, তো এটা একটা। আরেকদিন আমি দেখলাম যে তাদের বাসায় আমি গেছি, আচ্ছা, তো যাওয়ার পরে দেখলাম যে সে শুয়ে আছে, সালমান শাহ। সালমান শাহ। হুম। তো খুব মানে রোগা, মানে অসুস্থ টাইপের, এইরকম হ্যাঁ অসুস্থ টাইপের। আমি জিজ্ঞেস করলাম যে সে তো মারা গেছে, সে এখানে কিভাবে আসলো, মানে তাদের বাসার কাকে জানে। তো সে বললো যে না, আসলে সে মারা যায়নি, এটা একটা মিথ্যা ইয়ে ছিল। সে আসলে এই ঘরেই আজকে 26 বছর যাবত এখানে থাকে সে। এটা কতদিন আগে হবে? এটা বোধহয় 6-7 মাস আগে এরকম, মানে ইদানিং। হ্যাঁ ইদানিং। তবে দর্শক মণ্ডলী, আমি একটা কথা যদি আপনারা বলি, হয়তো এই কথাটা শোনার পর কেউ কেউ হাসতে পারেন বা কেউ কেউ অন্যভাবে নিতে পারেন, এখানে অবিশ্বাস্যের কোনো কিছু নয়। আর সে যে একটা মানে কথা বলছে, স্বপ্ন আমরা সবাই দেখি, অবশ্যই বাস্তব হয় মানে কয়জনের, হ্যাঁ বাস্তব কিন্তু সবার স্বপ্নটা হয় না। এমনিভাবে সালমান শাহর একজন খাঁটি ভক্ত হিসাবে এরকম এটা হইতে, আমি যদি এখানে একটা মানে গল্প শেয়ার করি, আমি শাকিব খানের একটা ফিল্ম আমি দেখেছিলাম, সঠিক আমার মানে মনে নাই কোন ফিল্মটা দেখেছি, তবে ওই ফিল্মের মধ্যে আমাদের নায়িকা ছিলেন শাবনূর এবং অপু বিশ্বাস, নামটা আমার মনে নাই। আমি ঢাকায় ছিলাম, আমি ওই দিন দেখলাম যে একটা শুটিং স্পটে শাকিব খান শুটিং করছে, আমি ওইখানে অ্যাটেন্ড করছি, তার পাশে গিয়ে বসছি, মানে এইরকমই হইল আর কি। তারপরে আবার মানে
মানে সজাগ হয়ে গেলাম। কিন্তু অবাস্তব কোনো কিছু না, হয়তো তুমি যেহেতু স্বপ্নে দেখেছো হয়তো তাকে বাস্তবেও পাইতে পারতাম, কিন্তু আমি সাকিব খানকে বাস্তবে পেয়েছি। আমি যখন একটা বিমানে, আমরা একই ফ্লাইটে একটা জায়গা থেকে মানে ঢাকায় অবতরণ করি, ঠিক মানে যখন আমি যাচ্ছিলাম সেলফি তুললাম, বিমানের ভিতরে যখন ঢুকবো তখন আমি সেলফি তুললাম, ভিডিও করলাম, মানে সেলফি তুলতে গিয়ে আমি ভিডিও করে ফেলেছি, আবার কেটে দিয়েছি। কিন্তু একটা সময় উনি যখন দেখলেন যে আমি কেটে দিয়েছি, তারপরে আরও লম্বা কাহিনী আছে, আমি সংক্ষেপে বলি। তো এই জিনিসটা তখন ছবিটা আমি কেটে দেই, তখন উনি আবার নিজের হাতের ছবি মানে আমাকে তুলে দিলেন। যে একজন নায়ককে বা একজন আইডলকে একজনে দেখতেই পারে বা স্বাভাবিক, তখন পরবর্তীতে তোমার কোন ধরনের ফিলিংস? না, আমার এটা দেখার পরে আমি একদিন আমার এক বন্ধু, আমি নাম বলবো না, আচ্ছা উনিও ফিল্ম মেকিং করেন, আচ্ছা। উনি বিলেতের খুব পরিচিত ফিল্ম মেকার। তো ওনাকে আমি বললাম যে আমি গল্পের আড্ডায় বললাম যে আমি আসলে এই মানুষটাকে কেন দেখছি, যদি আমি তাকে ভালো লাগে, একদম হয়তো এটা থেকে হ্যালুসিনেশন হতে পারে, সরি এই কল্পনার যেটা হয় আর কি স্বপ্নে, হ্যাঁ। তো ভালো লাগা থেকে হয়তো তাকে নিয়ে চিন্তা করেছি, হয়তো এটাই স্বপ্নে দেখছি। বাট এরকম কেন দেখলাম যে তাকে আমাকে বাঁচাইতে হবে। তো উনি আমাকে একটা ব্যাখ্যা দিল। উনি বলল যে তুমি এক কাজ করো, তুমি সালমান শাহকে নিয়ে কিছু একটা করো, কারণ তোমার মধ্যে তার একটা মানে তার একটা আবহাওয়া আছে এবং তুমি তার গানগুলো তুমি অনেক সময় মানে গাও। সেই থেকে আবার মানে একটু হয়েছে তোমার মানে উনি আমাকে বলল যে ইংল্যান্ডের মধ্যে কেউ করে নাই, তুমি একটা কিছু তাকে নিয়ে করো, হয়তো এটা তোমার জন্য মানে মঙ্গলজনক হবে, প্রাপ্তি হতে পারে। হ্যাঁ, প্রাপ্তি হতে পারে। আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে সে চলে যাওয়ার এত বছর পরে তাকে নিয়ে যদি লন্ডনের মতো দেশে কিছু একটা করে, তখন তার ক্যারিয়ারটাও বেঁচে থাকলো। হ্যাঁ, আর তোমার যে সামনের পথ চলাটা সেটাও একটু হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, হয়তো সেই জায়গাটা সালমান শাহর জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কিন্তু তার যে কর্মগুলো আছে, তার যে স্মৃতিগুলো আছে, আমরা চেষ্টা করব ধরে রাখার জন্য। অনেকজন দেখেছি যে অপপ্রচারও মানে করছেন। এই ব্যাপারে তোমার কিছু বলার আছে কি সালমান শাহকে নিয়ে? তা অপপ্রচার আসলে যারা করছেন ভালো মানুষ নয়, তারা আসলে হয়তো পেছনে কথা বলে যে মানুষগুলো, সেই মানুষগুলোর আওতাধীন পড়ে। সো আমি আসলে তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমি যেটা দেখছি যে সালমান শাহর যে বক্তবিন্দু বাংলাদেশে আছে প্রজন্ম থেকে প্রজন্ম, সে মারা যাওয়ার 26 বছর পরেও তাকে নিয়ে কথা বলছে মানুষ, তাকে নিয়ে চিন্তা করছে, এবং তার সাথে যখন মানে তাকে তুলে নিয়ে আসছে মানুষ এই প্রজন্মের কাছে, এটা সালমান শাহর এটা কি অনেক বড় প্রাপ্তি নয়? তার পেছনে অপপ্রচার করে কি মানে কোনো কিছু হবে? একটা মানুষ, একটা শিল্পীর পেছনে তো অপপ্রচারটা যদি আমি তোমার সাথে শেয়ার করি, যেমন মনে করো মানে একদিন একজনের সাথে আমার দেখা হয়েছে, যখন উনি বললেন যে মানে তার স্ত্রী মানে স্বামীরা মানে তাকে হত্যা করে নাই, আমরা রিপোর্টে অনেকবার দেখেছি, মানে বিভিন্ন, তখন আমার মনে কিন্তু একটা কষ্ট হয়েছে। যাহা সাক্ষ্য প্রমাণ, হ্যাঁ, মানে ফাঁসি দিয়ে মরলে জানে জিহ্বাটা বের হয়, মানে এরকম মানে কিছু অনেক মানুষে বলেন, কিন্তু সালমান শাহের ক্ষেত্রে তো এরকম কোনো কিছু আমরা দেখি নাই। এই প্রশ্নগুলা সোশ্যাল মিডিয়ার কাছে অনেকজনে বলছেন, এটাকে ব্যাকআপ করার জন্য কিছু মানুষ আমরা দেখেছি মানে কাজ করেছে। যে এই বিষয়টা কেমন? মানে দেখুন, একটা জিনিস আমি বলি, কি ঘটেছে সেটাও নিশ্চিত, সেটা আমরা কেউই জানি না। তো সালমান শাহর বউ, সে তাকে হত্যা করেছে কিনা এটাও কিন্তু অস্পষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, যদি সালমান শাহ আত্মহত্যাই করে থাকে তাহলে কেন করলো প্রশ্ন হলো, রাইট? হ্যাঁ, একটা মানুষ তখনই আত্মহত্যা করে যখন সে দেখে যে তার বাঁচার কোনো সুযোগ নাই, সে তখন মৃত্যুটা বাঁচার জন্য সে আত্মহত্যা করে। তো সামিরা যেহেতু তার ওয়াইফ ছিল, তার কাছের মানুষ ছিল, তার সাথে বসবাস করত, এবং আমরা জানি যে শাবনূরের সাথে সে অভিনয় করত, মৌসুমীর সাথে সে অভিনয় করত। প্রথমে এখানে একটা তথ্য আমি মৌসুমীর একটা টকশো থেকে আমি শুনেছি, যেটা মৌসুমী এবং অমর সানি ওই টকশোতে ছিলেন। মৌসুমী বললেন যে আমি প্রথমে সালমান শাহের সাথে কয়েকটা ছবি করার পরেই ফ্যামিলি থেকে একটা বাধা সৃষ্টি হলো, যেটা আমি বলবো না, তবে এই বাধার কারণে আমি সালমান শাহের সাথে আর ছবি করতে পারিনি। আমাদের মানে ব্রেকআপ হয়ে গেল, হ্যাঁ, আর ছবি করলাম না।
তো যার ফলে সালমান কি করলো, তার কেরিয়ারকে বাঁচাইতে যেয়ে সে শাবনূরকে পিক আপ করলো। একদম। শাবনূরকে পিক আপ করার পরেও সেম সমস্যাই কিন্তু সে ফ্যামিলি থেকে তৈরি হয়েছে, এবং সেটা যেহেতু সামিরার সাথে সংসার করতে, অবশ্যই সামিরা সেটা মেনে নেই। হ্যাঁ, ওরকম রোমান্টিক নায়িকার সাথে হয়তো করাটা আমার সামিরা মেনে নেই। তো মেনে নেই, হ্যাঁ, এখান থেকেই তার যে যন্ত্রণাটা সূত্রপাত হয়েছে। আমরা একটা জিনিস বলি যে গলা টিপে হত্যা করা মানেই আপনি মার্ডার করলেন না, আপনি নিজের হাতে নিজে গলা টিপে নিজের জীবনটাকে কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি আপনি তার মধ্যে হয়তো তৈরি করে দিয়েছেন। ওই যে মানুষের কথাই বলে যে মানুষ যদি আঘাত করে, আঘাতের চিহ্নটা ঔষধে সারে, কিন্তু কথার চিহ্নটা ছাড়ে না। এখানে একটা গানও আছে যে এই মানুষ খুনের মামলাতে আদালতে বিচার হয়, প্রেমের অভিনয় করে অন্তরটা যে খুন করে তার বিচার কোন আদালতে হয়। তো একটা মানুষকে আত্মহত্যা করার পেছনে কিন্তু তার আশপাশের প্রচুর মানুষই কিন্তু এখানে ভূমিকা পালন করে। একদম একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এখানে অবশ্যই সামিরা তার মৃত্যুর জন্য রেসপন্সিবল, মানে দায়ী। আমি হত্যাকারী বলবো না, তবে সে সালমানকে মৃত্যুর জন্য তার যথেষ্ট মানে সে কি বলে এটাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিতে সে যথেষ্ট পরিবেশ তৈরি করেছে, এবং সেটা সে জেনেই করুক আর অজানাই করুক। যেহেতু তিনি একজন নায়ক, বিভিন্ন নায়িকার সাথে তার ফিল্ম থাকতেই পারে, অবশ্যই জেনে শুনে। তো আমি আমরা আলোচনার প্রথমে বলছি যে একটা শিল্পী তার ফ্যান্টাসিতে বসবাস করে। একদম একদম। আমরা সাধারণ অর্থে যেটা মনে করি যে আমরা যে মানে সে চায় তার স্বাধীনতাটা তার মাঝে থাকুক। আমরা সাধারণ অর্থে মনে করি যে উনি গান করে বা উনি অভিনয় করে, উনি পর্দায় একটা মেয়ের সাথে অভিনয় করে, হয়তো তার সাথে সম্পর্ক। আসলে কিন্তু ওই রকম না। আমার জীবনে আমি হয়েছে, আমি তো ছোটখাটো অনেক অভিনয় করেছি, আমি দেশে থাকতে নাটক করেছি, হ্যাঁ। সো এমনও সময় গেছে আমি সেটে যে আমার কো-আর্টিস্ট নায়িকার সাথে পরিচয় হয়েছে, এবং শুটিং শেষ ওই দিনে তার সাথে আর কোনো যোগাযোগ নেই, অথচ নাটকটা দেখলে মনে হবে যে তার সাথে আমার বোধহয় অনেক দিনের পরিচয়। হ্যাঁ, সো এই বিষয়টা থেকে বাঙালি আমরা আসলে বের হয়ে আসাটা উচিত। খুবই একটা শিল্পকে বাঁচাইতে, যে একটা শিল্পী তাকে তো বাঁচাইতে হবে। আমরা যদি মানে বলি যে এখন ভবিষ্যৎ পরিকল্পনা কোনো কিছু আছে কি সালমান শাহকে নিয়ে, অ্যাকচুয়ালি বা তার কর্মজীবন, তার গান নিয়ে এরকম কোনো কিছু আছে কিনা? আমার একটা ইচ্ছে ছিল, এখন সেটা হবে কিনা জানি না। আচ্ছা, সালমান শাহর লাইফ স্টোরি নিয়ে একটা ছবি করা, মানে ফিল্ম করা, ফিউচার ফিল্ম করা, এবং এটা তার পরিবারের অবশ্যই সহযোগিতা খুবই দরকার। পরিবারের কথা যদি বলছো ভাই, আমি এটা হয়তো তুমি জানো, আমি অবশ্য একবার চেষ্টা করেছিলাম আমাদের সালমান শাহর মা জননী যিনি, ওনার কাছে যাওয়ার জন্য, যদিও মানে প্রথম অবস্থায় আমি কিছু রেসপন্স পেয়েছিলাম, যার কারণে আমার একটা আশা আছে যে ওনার কাছে গিয়ে, এবং আমার যারা ভক্তবৃন্দ আছে, আমি সালমান শাহকে নিয়ে 4টা গান করেছি। একটা গান ওই সময় যেদিন আমি 2017 সালে সম্ভবত 12ই সেপ্টেম্বর আমি গানটা রিলিজ করি, না 12ই সেপ্টেম্বর না, 6ই সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর রাতে আর কি আমি যখন রিলিজ করি, ওই সময় সাথেই প্রায় 3 দিনে 7.5 লক্ষ ভিউ হয়ে যায়। ভিউ হওয়ার পরে একটা ভালো রেসপন্স পাই। আমি কিন্তু বাসায় গিয়ে শুটিং করেছিলাম। সালমান শাহর যে বিছানার বেড আছে, বালিশ আছে, সোফা আছে, সেই জায়গায় বসে কিন্তু আমি লিপসিং দিয়েছিলাম। আর সেই সুযোগটা করে দিয়েছিলেন আমাদের কুমকুম মামা, উনি ওই সময় দেশে ছিলেন। তো মামাকে অনেক মিস করি। আর যেটা বলতে চাচ্ছি, অবশ্য আন্টির সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু শেষ পর্যায়ে আমি আর কোনো রেসপন্স পাই নাই। আমি হয়তো তোমাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, যেহেতু একটা কাজ করছো সালমান শাহকে নিয়ে একটা কাজ, আর এই কাজটা ফ্যামিলি থেকে এবং বাইরে থেকে যারা সালমান শাহের ভক্তবৃন্দ আছেন, সাপোর্টার আছেন, আমি সবাইকে বলবো জুনেদের গানটা যখন বাইরে হয় আপনারা একটু দেখবেন এবং আপনাদের বিবেচনাটা সেখানে করবেন। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলো দর্শক মণ্ডলীকে আমি একটা কথাই বলবো যে আপনারা ভালোকে গ্রহণ করুন, ভালোকে দেখুন। সালমান শাহর যে গানগুলো আছে অবশ্যই তার অনেক ছবি এবং গান ইউটিউবে অনেক সবগুলোই আছে। তো নতুন যে জেনারেশনগুলো তাকে নিয়ে কাজ করছে তাদেরকে উৎসাহিত করুন এবং তাদের সাথে থাকুন। যেটা বলছিলাম পরিকল্পনার কথাটা, হ্যাঁ,
একজন সালমান শাহকে নিয়ে সালমান শাহকে নিয়ে আমি একটা ফিউচার ফিল্ম করতে চাই। হ্যাঁ। এটা আমার ইচ্ছা আছে। আমার একটা আপনি জানেন আমি শুধু গান করি না, আমি একজন ফিল্ম সেটা আমি ডাইরেক্টর। বলবো। তো সেক্ষেত্রে আমি আমার কিছু এর আগে আমার কিছু কাজ আছে, আচ্ছা। কিছু প্রোডাকশন আছে, এগুলো শেষ করার পরে যদি সবকিছু ঠিক থাকে হ্যাঁ। তাহলে আমি খুব তাড়াতাড়ি আচ্ছা, এটা কিভাবে ফিল্মটা করবা? আমি সালমান শাহ ক্যামেরার পেছনের সালমানকে তুলে নিয়ে আসতে চাই মানুষের সামনে। আচ্ছা। মানে যে সালমান ছিলেন উনি সেলিব্রিটি, হ্যাঁ, ওনার যে ক্যামেরার বিহাইন্ডে যে ওনার লাইফটা, একদম। এই লাইফটা আমি তুলে নিয়ে আসতে চাই এই ফিল্মের মাধ্যমে। আমরা দর্শক যারা আছেন এবং আমরা যারা আছি দোয়া করি এবং সালমান শাহর মানে কর্ম, তার জীবন বৃত্তান্ত সবকিছু সামনের দিকে আরো ভবিষ্যতে এগিয়ে যাক এবং প্রজন্ম থেকে প্রজন্ম সালমান শাহকে স্মরণ করুক। শেষ বেলায় আমি বলবো আমার দর্শককে মানে কোনো কিছু বলার আছে কিনা? সিলেটি স্টার চ্যানেলের সাথে থাকুন। সিলেটি স্টারে যা কিছু দেওয়া হয় অবশ্যই আপনাদের ভালো লাগে, তাই আপনারা সাথে আছেন অনেকদিন। আমাদের ইকরাম ভাই ইংল্যান্ডে বসবাস করছেন এখন, আমাদের পাশে আছেন, আমরা একই সাথে কাজ করছি এবং অনেক কাজই আমরা একই সাথে করেছি ইতিমধ্যে। ভবিষ্যতে আপনারা যদি সাথে থাকেন আমাদের সিলেটি স্টারের সাথে, তাহলে আমরা আরও ভালো ভালো কিছু প্রোডাকশন আপনাদেরকে উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ জুনেদ। আপনারা যারা এত সময় ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আর একটা কথা বলতে চাই, জুনেদ সে কিন্তু তার ভেতরে যে তার প্রতিভাগুলো আছে, আপনারা যারা সরাসরি তাকে দেখেছেন, বন্ধু বান্ধব যারা আছেন, যারা এই ভিডিওটা দেখবেন, তারা আপনারা হয়তো বলতে পারবেন যে তার প্রতিভাটা কী, এবং গানটা আসলে পরে আপনারা বুঝতে পারবেন, বলতে পারবেন যে আসলে তার বয়সটা কীরকম। আমরা তার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করি এবং যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন আমার দর্শক মণ্ডলী সবাইকে বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন শেষ পর্যন্ত যারা ছিলেন দেখছেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।